সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের গণিত বিষয়ের যে অনন্য আয়োজনটি রয়েছে তা হচ্ছে যারা 2026 সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী রয়েছে, বিশেষ করে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কাজে লাগবে। তো আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে তোমরা কিভাবে বা কি করলে তোমাদের কাঙ্ক্ষিত 20 থেকে 25 নাম্বারের আনসার করতে পারবে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আবারও বলছি, 2026 সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থীদের জন্য 20 থেকে 25 নাম্বারের আনসার কমন উপযোগী আজকের বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো ইতিমধ্যে হয়তো আমি নাম্বার বলার সাথে সাথে তোমরা বুঝে ফেলেছো আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনার আজকে মূল বিষয়বস্তুটি হচ্ছে পরিসংখ্যান, অর্থাৎ তোমাদের বইয়ের যে 17তম অধ্যায়টি রয়েছে পরিসংখ্যান, আমরা আজকে সেই পরিসংখ্যান বিষয়টি নিয়ে আলোচনা করব। তা ইতিমধ্যে আশা করছি তোমাদের এটা বিন্দুমাত্র হলো ধারণা রয়েছে। আমি তার পাশাপাশি আজকে তোমাদের প্রশ্ন প্যাটার্ন প্লাস সূত্র বিষয় নিয়ে আজকের পর্বে আলোচনা করব। নেক্সট পর্বে আমরা এটার বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল সমাধানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা পরিসংখ্যান থেকে আমরা জানি দুইটা স্টেপে আমার প্রশ্ন থাকতে পারে। একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত দিয়ে, যেমন আমি বলতে পারি 70, 80, 30, 40, 60, 50, 20, 80, এরপরে হচ্ছে 90, 70, 65, 20, 80, 70, 40, 50, এরকম আমাদেরকে কিছু উপাত্ত দিয়ে দিবে। হ্যাঁ, সেখানে বলা হবে নবম শ্রেণী বা দশম শ্রেণীর কোনো শিক্ষার্থীদের 20 জন শিক্ষার্থী বা 30 জন শিক্ষার্থী গণিত বিষয় বা ইংরেজিতে প্রাপ্ত নম্বর গুলো নিচে দেওয়া হলো। তাহলে আমার বুঝতে পারলাম আমরা এখানে আমরা হচ্ছে উদ্দীপক নাম্বার 1। আরেকটা উদ্দীপক থাকতে পারে বিন্যস্ত উপাত্ত দিয়ে, আর সেটা হবে এরকম ঘর আকৃতির। এটা প্রথম ঘরে থাকবে শ্রেণী ব্যবধান, আর 2 নাম্বার ঘরে থাকবে গণ সংখ্যা। এটা থাকতে পারে ধরো 31 থেকে 40, এরপরে থাকতে পারে 41 থেকে 50, থাকতে পারে 51 থেকে 60, 61 থেকে 70, এরপর হচ্ছে 71 থেকে 80, এমন থাকতে পারে। এটা ধরো 5, 7, 10, 3, তারপরে হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে আমার উদ্দীপক নম্বর, উদ্দীপকের ধরন 2। এটা আবারও বলছি, এটা হচ্ছে আমাদের উদ্দীপক ধরন 2। তাহলে আমরা দুই ধরনের উদ্দীপক দিয়ে পরিসংখ্যানে প্রশ্ন পেতে পারি। একটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত দিয়ে, আরেকটি হচ্ছে এরকম একটা চার্ট বা বিন্যস্ত উপাত্ত দিয়ে। আমরা যদি এই দুইটা উদ্দীপকের অধীনে আমার কি কি প্রশ্নগুলো থাকতে পারে আমি সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। আমার এটার ক্ষেত্রে থাকতে পারে 2 নাম্বার যে উদ্দীপক রয়েছে বিন্যস্ত উপাত্ত, তার এর জন্য থাকতে পারে একটা প্রশ্ন হচ্ছে মধ্যক নির্ণয় করো। আচ্ছা, আমি আগে লিখি ক্রমযোজিত গণ সংখ্যা নির্ণয় করো। ক্রমযোজিত গণ সংখ্যা নির্ণয় করো। একটা থাকতে পারে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, থাকতে পারে গাণিতিক গড়। গাণিতিক গড় নির্ণয় করো। তারপরে থাকতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এরপরে থাকতে পারে মধ্যক নির্ণয় করো। তারপরে থাকতে পারে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করো। এরপরে থাকতে পারে আয়ত লেখ, বহুভুজ, অজীব রেখা অঙ্কন করো। তাহলে আয়ত লেখ অঙ্কন করো। আয়ত লেখ অঙ্কন করো।
এরপরে থাকতে পারে বহুভুজ, বহুভুজ অঙ্কন করো। তারপরে সর্বশেষ থাকতে পারে অজীব রেখা, অজীব রেখা অঙ্কন করো। আশা করছি বিন্যস্ত উপাত্ত দিয়ে যে যে প্রশ্নগুলো থাকতে পারে আমি এগুলো ধারাবাহিকভাবে লিখেছি। তারপরে আসো অবিন্যস্তর ক্ষেত্রেও এই প্রশ্নগুলো থাকতে পারে, তবে অবিন্যস্তকে আগে বিন্যস্ত করে নেওয়ার জন্য এখানে তোমাকে একটা ক্লু দিয়ে দিবে। আরো কিছু প্রশ্ন থাকতে পারে, আমি এগুলো একটু এদিকে লিখছি। এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তর জন্য থাকতে পারে পরিসর নির্ণয় করো, পরিসর নির্ণয় করো। অথবা থাকতে পারে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, শ্রেণী সংখ্যা নির্ণয় করো। অথবা থাকতে পারে নিবেশন সারণী তৈরি করো, নিবেশন সারণী তৈরি করো, নিবেশন সারণী তৈরি করো। নিবেশন সারণী যখন পেয়ে যাবো, নিবেশন সারণী তৈরি করো, এই তিনটা যখন তুমি পেয়ে যাবা তখন তারই ধারাবাহিকতায় আবার তোমার কাছে ক্রমযোজিত গণসংখ্যা চাইতে পারে, একইভাবে গাণিতিক গড় চাইতে পারে এই উদ্দীপক থেকে, চাইতে পারে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, চাইতে পারে মধ্যক, চাইতে পারে প্রচুরক, আয়তলেখা অঙ্কন, বহুভুজ অঙ্কন, অজীব রেখা অঙ্কন। আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে জাস্ট প্রশ্নের একটা আমি ধারণা দিয়েছি। এখন আমরা এগুলার যে সূত্রগুলো কাজ করবে এখানে আমরা সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে ধরো আমরা পরিসর নির্ণয় করতে চাচ্ছি। তো পরিসর কার নির্ণয় করা হয়? অবশ্যই একটা অবিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করতে হয়। তাহলে পরিসর কিভাবে নির্ণয় করব? পরিসর নির্ণয় করতে গেলে এই পরিসর নির্ণয় করতে গেলে মনে রাখবা আমাকে এখান থেকে আগে সর্বোচ্চ আর সর্বনিম্ন খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখানে সর্বোচ্চ লিখি আগে, সর্বোচ্চ নম্বর, সবচেয়ে বড় নম্বর কত? 70, 80, 80, 80, 90, 90, 90। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে 90 সর্বোচ্চ। সর্বনিম্ন কত? সর্বনিম্ন নম্বর, সর্বনিম্ন হচ্ছে সবচেয়ে ছোটটা 70, 70, 30, 30, 20, 20, 20 পাচ্ছি 20। তাহলে আমাদের এখন পরিসর পাইতে হলো। পরিসরের একটা সূত্র আছে, পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। তাহলে সর্বোচ্চ আছে 90 বিয়োগ হচ্ছে 20, 90 থেকে 20 গেলে এখানে থাকবে আর 70 যোগ 1 সমান 71। তাহলে এটা হচ্ছে পরিসর। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমাদেরকে যদি এরকম অবিন্যস্ত উপাত্ত দিয়ে থাকে সেটার যদি পরিসর বের করতে বলে তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন আগে লিখবো, তারপরে আমরা সূত্র লিখবো। পরিসরের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। সেখানে বসিয়ে আমরা ক্যালকুলেশন করবো। আশা করছি এই ক্যালকুলেশনটা তোমরা পারবে। এখন যদি তোমার কাছে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলে, তো শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে পরিসর করে তারপরে শ্রেণীর সংখ্যায় আসতে হবে। তো যদি শ্রেণী সংখ্যা বলে তাহলে পরিসর তো করবোই, পরিসরের পরে তোমাকে এরপরে শ্রেণী সংখ্যাটার কাজ করতে হবে। তার মানে এতটুক সহ এরপরে আমরা সামনে আগাবো। তাহলে সেই জন্য দেখো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বললে অবশ্যই তোমাকে শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান দিয়ে দিবে, শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান দিয়ে দিবে। আর যদি শ্রেণী ব্যবধান না দেওয়া হয় তাহলে তোমাকে বলে দিবে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তা আমাদের এখানে যেহেতু নাই তাহলে আমি উপযুক্ত নিয়ে নিব। আর তোমাদেরকে যদি বলে দেয় শ্রেণীব্যাপ্তি 5 ধরে 10 ধরে 6 ধরে নির্ণয় করো, তখন তোমরা ওই সংখ্যাটা দিয়ে নির্ণয় করবে।
যেহেতু এখানে বলা নাই কত দূরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করবো, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি, এগুলো একটু মুছে ফেলি। এখানে আমরা একটু ধরে নিচ্ছি শ্রেণী, লিখবো ধরি শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমরা এখানে 10 ধরে নিলাম। তাহলে শ্রেণীব্যাপ্তি যদি 10 ধরি, তাহলে এখন বের করবো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে দেখো, শ্রেণীব্যাপ্তি করার, শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য অবশ্যই পরিসর লাগছে। তাহলে পরিসর এই জন্য আগে বের করে নিতে হবে। তাহলে আমরা পরিসর পেয়েছি এখানে 71, আর শ্রেণী ব্যবধান ধরেছি 10। 71 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে এটাকে আমরা পাবো 7.1। তো যখনই কোনো একটা দশমিক আসবে, তার মানে এটা পূর্ণ সংখ্যা নয়। 7.1 মানে কি? এটা 7 থেকে বড়। তো 7 থেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা? অবশ্যই 8। তাহলে এটাকে আমরা এভাবে একটা ঢেউ দিয়ে এটাকে 8 দিব। তার মানে আমার এখানে 8টা শ্রেণী সংখ্যা হচ্ছে 8টি। এর পরবর্তী প্রশ্ন ছিল নিবেশন সারণী তৈরি করো। কি তৈরি করো? নিবেশন সারণী তৈরি করো। তো নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমাকে এখান থেকে পরিসরও বের করতে হবে, শ্রেণী সংখ্যাও বের করতে হবে, এরপরে তোমাকে নিবেশন সারণী তৈরি করতে হবে। তো পরবর্তীতে যদি আমি নিবেশন সারণীটা একটু দেখাই, নিবেশন সারণীর জন্য আমার ঘর লাগবে 7টা, নিচে 7টা, আর পাশাপাশি 3টা। 8টা ঘর লাগবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আর একটা ঘর লাগবে 9টা। এখানে যতটা ঘর বাইর হবে, 8 বের হয়েছে, তার থেকে একটা বেশি লাগবে। কেন একটা বেশি লাগবে? তার কারণ হলো নামের জন্য একটা ঘর লাগবে। তাহলে এখানে ঘরটার নাম হলো শ্রেণী ব্যবধান। এই ঘরটার নাম হচ্ছে ট্যালি, আর এই ঘরটার নাম হলো গণ সংখ্যা। আচ্ছা, যাই হোক, আমার সর্বনিম্ন ছিল 20। তাহলে আমি যদি এখানে লিখি 20 থেকে যদি 10 ব্যবধান করি, তাহলে 20 থেকে হবে 29, পরেরটা হবে 30 থেকে 39, এরপরটা হবে 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 90, 90 থেকে 99। এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কত ব্যবধান সেই অনুযায়ী আমরা একটা পর একটা লিখবো। এখানে দেখো, সর্বপ্রথম আছে এখানে 70। তাহলে 70 কোন ঘরে আছে? এই ঘরে আছে 70। তাহলে এখানে একটা দাগ। তারপরে আছে 80। 80 কোন ঘরে? নিচের ঘরে। তারপরে আছে 30। 30 কোন ঘরে? এই ঘরে। 40, 40 এর পরের ঘরে। 60, 60 আছে, দেখতে পাচ্ছ এই যে 60 আছে এই ঘরে। 50, 50 আছে তার উপরের ঘরে। 20, 20 আছে একদম উপরের ঘরে। তারপর হচ্ছে 80, 80 আছে এই ঘরে। তারপরে আছে 90, 90 আছে নিচের ঘরে। তারপরে আছে 70, 70 আছে এখানে। 65, 65 আছে এখানে। 60 থেকে 69, তার মানে 65 এই ঘরের মধ্যে আছে। এরপর আবার 20, 20 এই ঘরে। 80, 80 এই ঘরে। 70 এই ঘরে 70। 40, 40 এখানে। তারপর হচ্ছে 50, 50 এখানে। তাহলে এখানে কয়টা ট্যালি সংখ্যা পেয়েছি? 2টা। 2। এখানে কয়টা পেয়েছি? 1। এখানে 2। এখানেও 2। পরের ঘরেও 2। এখানে 3। এটাতে 3, পরেরটাতে 1।
তাহলে এটাই হলো আমার নিবেশন সারণী। এটাই কি নিবেশন সারণী। আশা করছি আমি এখানে কয়টা উপাত্ত দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা দিয়েছি আমি, কেমন? তো এখানে আমি 16টা দিয়েছি। তোমাদেরকে এর থেকে বেশি উপাত্ত দিবে, 20 জনের 30 জনের 40 জন শিক্ষার্থীর নম্বর দিবে। তাহলে সেম এখানে যেভাবে করেছি একদম সেম ভাবে তোমরা এখানে কাজটা করবে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিও রেকর্ড থাকবে, তোমরা আবার পুনরায় এটা বারবার দেখবা, দেখে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এ পর্যায়ে আমি এই অধ্যায়ের অঙ্ক করার জন্য বেশ কিছু সূত্রের প্রয়োজন আছে, আমি সেই সূত্রগুলো লিখে দিচ্ছি। এগুলো একটু মুছে ফেলি। তাহলে দেখো, প্রথমে আমরা বাইর করব 1 নাম্বার সূত্রটা হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড়, গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। 2 নাম্বার সূত্র হচ্ছে সংক্ষিপ্ত গড়। সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। 3 নাম্বার সূত্রটি হচ্ছে মধ্যক। মধ্যক ইকুয়াল টু হচ্ছে l প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। h বাই fm। 4 নাম্বার সূত্রটি হচ্ছে প্রচুরক। প্রচুরকের সূত্রটি হচ্ছে l প্লাস f1 প্লাস f2 ইন্টু h। এই হলো আমাদের মোটামুটি 4টা সূত্র। এখন এই সূত্রের মধ্যে কোনটা দ্বারা আসলে কি বোঝায় এটা বোঝানোর জন্য আমাকে অবশ্যই আগে একটা চার্ট তৈরি করতে হবে। তো আসো আমরা আগে একটু চার্ট তৈরি করি। চার্ট তৈরি করে চার্টের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। আমি এই দিকে একটা চার্ট তৈরি করি। একটা চারটা তোমাদেরকে ছোটখাটো একটা অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো, এটার নাম দিব আমরা শ্রেণী ব্যবধান। এটা হলো ঘন সংখ্যা। এটার নাম দিব ক্রমযোজিত ঘন সংখ্যা। আচ্ছা, আমি এখন অঙ্ক না, জাস্ট সূত্রের প্রেক্ষাপটগুলো একটু দেখাচ্ছি। এখানে দেখো, ব্যবধান ধরো 31 থেকে 40 একটা গড়, তারপরে গড় হচ্ছে 41 থেকে 50, এরপর একটা হবে 51 থেকে 60, এরপর একটা হবে 61 থেকে 70, এরপর একটা হবে 71 থেকে 80, 71 থেকে 80, এরপর একটা হবে 81 থেকে 90, 81 থেকে 90। আচ্ছা, এটাতে গণসংখ্যা হচ্ছে 2, এটাতে 8, এখানে 10, এখানে 20, এটাই হলো 16, আর এখানে হলো 4। ওকে, ফাইন। এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে যে প্রশ্নটি ছিল ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এখন ক্রমযোজিত গণসংখ্যাটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়। ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হবে তাহলে সেটা একটু দেখো। প্রথমে 2 এর 2 বসে যাবে,
এটার সাথে এর পরেরটা যোগ, তাহলে এখানে হচ্ছে 8, 8 আর 2 হবে এখানে 10, এই 10 এর সাথে তার পরের ঘর যোগ, 10 এ 10 20, 20 এর সাথে তার পরের ঘর যোগ, 20 এ 20 40, 40 এর সাথে তার পরের ঘর যোগ অর্থাৎ 16 যোগ, তাহলে হবে 56, 56 এর সাথে 4 যোগ 60। তাহলে এটি হলো ক্রমযোজিত গণসংখ্যা। তোমাকে যদি বিন্যস্ত উপাত্ত থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলে, ঠিক এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করব, ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করব। আসো আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আসো এল। এল কোনটা? এল এর মানটা আমরা যদি বলি মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমার এই বর্গটা কাজে লাগবে, মধ্যক এবং প্রচুরক। তো প্রথম হচ্ছে এল। এল আসলে কি? এখানে দেখো সবচেয়ে বড় যে গণসংখ্যাটি রয়েছে তা হলো 20, সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20। এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হলো এখানে টোটাল গণসংখ্যা হচ্ছে কত? 60, মানে এন এর মান হচ্ছে 60, n ইকুয়াল টু 60 মোট গণসংখ্যা। এই 60 কে যদি আমরা 2 ভাগ করি অর্থাৎ n/2, তাহলে 30 হয়। তো কোন ঘরে আসলে 30 হয়? এই ঘরে। নিচ থেকেও যোগ করে আসলে 30 এখানে হচ্ছে। তাহলে এটা দুই টেকনিকে মনে রাখবে, একটা হচ্ছে মোট গণসংখ্যার অর্ধেক কোথায় হয় ওই ঘরটা, অথবা এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা আছে? 20। তাহলে এটা হচ্ছে আমার মধ্যক সীমার ঘর, মনে রাখবো এই ঘরটা আমার কাজ আছে। তাহলে এল মানে হচ্ছে যেটা মধ্যক শ্রেণীর বা মধ্যক সীমার ঘর, ওই ঘরের শ্রেণী ব্যবধানের নিম্ন সীমাটা, তাহলে এই নিম্নটা, এটা হচ্ছে এল। আবার বলছি, আগে আমাদেরকে মধ্যক সীমা কোনটা ওটাকে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা মধ্যক সীমানা পেয়েছি বা মধ্যক সীমা পেয়েছি এটাকে, এই ঘরটাকে। তাহলে এল হচ্ছে মধ্যক সীমার শ্রেণী ব্যবধানের নিম্ন সীমাটা, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা, তার মানে 61, এটা হচ্ছে এল। তাহলে আমরা এখানে এল পাচ্ছি 61। এল এর পরে হচ্ছে এন। এন মানে হলো মোট গণসংখ্যা 60। এখানে টোটাল গণসংখ্যাটা হচ্ছে 60, এই সবগুলো যোগ করলে এটার যোগফল হবে 60, তাহলে মোট গণসংখ্যা হচ্ছে 60। এন হলো মোট গণসংখ্যা। এফসি। এফসি কি আসো? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যাটি। তাহলে আবারও বলছি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তীটা, পূর্ববর্তী মানে আগেরটা। তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 40, তার পূর্বেরটা হলো 20, তার মানে আমার এখানে এফসি হচ্ছে 20। এফসির পরে আসো এইচ। এইচ হলো শ্রেণী ব্যবধান, এইচ হলো শ্রেণী ব্যবধান, এইচ হলো শ্রেণী ব্যবধান। তাহলে এখানে 31 থেকে 40 ব্যবধান কত? অবশ্যই 10। 31 থেকে গুনতে হবে, দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তার মানে এখানে 10, শ্রেণী ব্যবধান হলো 10। এখন সব ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 10 হবে বিষয়টা এমন না, এটা মানের উপর ডিপেন্ড করে। এখান থেকে এখানে ব্যবধান 5 হতে পারে, 10 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, তোমরা গুনে দেখবে এখানে কত ব্যবধানটা। তারপরে হচ্ছে আমাদের এফএম। এফএমটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এই ঘরটা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কোনটা? এই যে 20, মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে 20। আচ্ছা, এটা গেল। এরপরের সূত্রের মধ্যে, প্রচুরকের সূত্রের মধ্যে দেখো এল। এল তো আগেরটা যেটা এটা ওইটা, অর্থাৎ 61 হবে। এইচ ও আমার আগেরটায় 10, তাহলে এখানে আমরা নতুন করে দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে F1 আর F2। তাহলে F1 কি এটা একটু বুঝাই বলি। F1টা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী গণসংখ্যা, তার মানে 20 মাইনাস 10। F1 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী গণসংখ্যা, তার মানে 20 থেকে 10 বিয়োগ, 20 বিয়োগ 10, তার মানে 10 পাচ্ছি 20 থেকে 10 গেলে। আর F2 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী গণসংখ্যা, তার মানে 20 বিয়োগ 16, 20 মাইনাস 16 সমান হবে 4। তাহলে আমরা মোটামুটি মধ্যক নির্ণয় আর প্রচুরক নির্ণয়ের সূত্রের যে মানগুলো আছে এগুলো আমরা কিভাবে পাবো, কোথায় থেকে পাবো, আমি এটা মোটামুটি দেখিয়েছি। আচ্ছা, এখন যদি তোমাকে এই চার্টের মধ্যক বের করতে বলে, তাহলে সহজ। এই মধ্যকের মধ্যে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা মধ্যকটা পেয়ে যাব। এই মধ্যকের সূত্রের মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব। প্রচুরকও একই রকম, প্রচুরকের সূত্র লিখে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা সেখানে মানটা পেয়ে যাব। এরপরে আছে আমাদের গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড়, এই দুইটা টপিক। কেমন? তা আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, মধ্যক, প্রচুরক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে তোমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং যে সূত্রগুলো লিখে দিয়েছি
আজকে আমরা এখানে মোটামুটি যে কয়টা সূত্র লিখে দিয়েছি, তোমরা প্রত্যেকে সূত্রগুলো মুখস্থ করবে। আর এখানে এই যে মানগুলো কোনটা দ্বারা কি বুঝিয়েছে এটা অবশ্যই পড়বা, তোমাদের বইয়ে দেওয়া আছে। তাছাড়া আমি আরেকবার বলে দিচ্ছি। এল মানে হচ্ছে মধ্যক শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা। এন হচ্ছে মোট গণসংখ্যা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ ওয়ান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী গণসংখ্যা। এফ টু হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী গণসংখ্যা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ইনশাল্লাহ আগামী আর 2টা ক্লাসে আমরা পরিপূর্ণ 25 নাম্বার পাওয়ার উপযোগী একটা প্রিপারেশন নিয়ে নিব। তো তোমাদের সাবজেক্টে আসলে 22-23 পেলে পাস, তোমরা এটা অবশ্যই জানো। কারণ সাবজেক্টিভ হবে 70 নাম্বারে, 70-এ 23 পাইলে পাস হবে। আর এমসিকিউ হচ্ছে 30 নাম্বারে, 30-এ সেখানে তোমাকে 10 পেতে হবে। অর্থাৎ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুইটা, সিকিউ এবং এমসিকিউ দুইটাকে তোমাকে পৃথক ভাবে পাস করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের টার্গেট থাকবে এই অধ্যায়টা যদি তুমি আমার সাথে ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে নিশ্চিত তোমার পাস নিশ্চিত, অর্থাৎ তুমি ফেল করবে না। আগে পাস নিশ্চিত করো, তারপরে হচ্ছে ভালো রেজাল্ট বা এ প্লাস যে যাই আমরা বলি। তো আশা করছি আজকের ক্লাসটা দ্বারা তোমরা সকলে উপকৃত হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।